আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশে নির্বাচন কমিশনের আচরণ দেখে মনে হচ্ছে যে তারা প্রভু পেয়ে গেছে, নতুন প্রভুকে তারা সেটা বুঝে ফেলছে, যার কারণে তারা সেইভাবে তাদের ইলেকশনের দিকে তারা যাচ্ছে। দেখেন, নির্বাচনটা সম্ভবত আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে একটা বড় স্ক্যাম। কারণ মুক্তিযুদ্ধটা যে হয়েছে সেটাও যদি দেখেন, সেটা কিন্তু ৭০-এর নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। এবং আমাদেরকে আমাদের দেশের বুদ্ধিজীবী মহল বলেন, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে একটা জিনিস দেখছি, তারা জুলাই বিপ্লবের পর থেকে এটা বলতেছে যে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে। এখন বলতেছে নির্বাচনের ট্রেন ছেড়ে দিছে। তো এই যে নির্বাচনটা, এইটাকেই আমাদের দেশে মানে এটাকে বোঝানো হয়েছে যে এটাই গণতন্ত্র। কিন্তু একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে গণতন্ত্র বলতে মেইনলি বোঝায়, ইতালিতে বলে ফ্রাতেরনিতা, ভ্রাতৃত্ব। ফ্রান্সের ভাষায় এটাকে বোঝায় যে সমতা। যে ফ্রেঞ্চ রেভলিউশন যে হয়েছিল, এটার মূল দাবি ছিল সমতা। অর্থাৎ একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী, আমাদের দেশের যে এসএসএফ বলেন বা পিজিআর বলেন, যেটা বঙ্গভবনে থাকে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, এটাতে ২-৩ হাজার সৈন্য থাকে, ৫০ থেকে ১০০ জন আর্মি অফিসার থাকে, শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং এসএসএফ এবং সে হচ্ছে যে রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু যখন রাষ্ট্র চায় বা ফ্যাসিবাদ চায় যে এই প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হবে না, তখন কিন্তু সেটা অকার্যকর হয়ে যায়। আমরা জানি ১/১১-তে জেনারেল মঈন যখন বঙ্গভবনে গেছিলেন ট্যাং নিয়ে, ট্যাংয়ের কথা বলতেছিলেন, যাই তোমরা ট্যাং নিয়ে আসো, তখন কিন্তু ইয়াজউদ্দিন আহমেদকে তিনি অস্ত্রের মুখে তিনি হচ্ছে যে জরুরি অবস্থা জারি করেন এবং সে ২ বছর থাকে। সো এই যে সংখ্যাটা, এটা নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট না এক হিসাবে, যদি সততা না থাকে। অপরদিকে আমি যেটা বলতেছি, সাধারণ নাগরিকের কথা বলতেছি, যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যদি ২,০০০ স্পেশাল ফোর্স থাকে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জীবনে নিরাপত্তা থাকবে, সেটা একজন ফোর্স দেওয়া হইলেও হচ্ছে নিরাপদ সবাই থাকবে, এর মানে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে হইল, দেখলাম তারেক রহমানের সাথে ব্যবসায়ীরা মিটিং করলো, ব্যবসায়ীরা ১,০০০ কোটি টাকা কামাবে, আর জনগণ খুব সীমিত একজন আয়ের মানুষ, তিনি তার ৩ বেলার বাজার করতে পারবেন না। এর মানে গণতন্ত্র না। গণতন্ত্র মানে হইল একজন ১,০০০ কোটি টাকা কামাইতে পারে, বাট অন্যজন খেয়ে পরে বাঁচার মতো রাষ্ট্রে ব্যবস্থা থাকতে হবে, সেটাকে গণতন্ত্র বলে। সো আমাদের দেশে যেই সমস্যাটা হয়েছে গণতন্ত্রকে নিয়ে, আমরা যে ভুলটা বুঝতে পারছি, সেটা হইল সবসময়ই যে কোনো একটা অভ্যুত্থানের পরে বা যে কোনো একটা অবস্থার পরে আমরা নির্বাচনটাকেই গুরুত্ব দিছি। আমি ইয়েতে মেজর হাফিজের বইতে আমি বই শুনছিলাম, অডিও বুক, সেখানে শুনলাম যে শেখ মুজিবুর মৃত্যুর পরে ফেসিবাদের আঁতুড়ঘর, ফেসিবাদের সেন্টার অফ দ্য ফেসিজম শেখ মুজিব, তার মৃত্যুর পরে একটা আওয়াজ উঠলো যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তার মানে যেটা বোঝা গেল, গণতন্ত্র বলতে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে নির্বাচন দেওয়া। অ্যাকচুয়ালি নির্বাচন দেওয়ার মাধ্যমে মানব ইতিহাসে কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আপনার এই যে পৃথিবীতে যে রাজ্য শাসনগুলোর পতন হয়েছে, আপনি ইউরোপের দেশগুলো বলেন, দ্বিতীয় আজকের যে ইউরোপ, আমি যে ইটালিতে আছি, ইউরোপের দেশের যে নিরাপত্তা, এটা কিন্তু মেইনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাষ্ট্রগুলো সেই দিকে গেছে। কিন্তু আমাদের দেশে যদি দেখেন, এগেইন রাজতন্ত্র ইজ কামিং। একটা লেগেসি যে থাকে ক্ষমতার, জনগণ কাকে ক্ষমতায় দেখতে পছন্দ করে, বা আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা কাকে ক্ষমতায় দেখতে চায়, সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে একটা বংশ পরম্পরায় শেখ মুজিব এবং জিয়াউর রহমান, তাদের বংশের মধ্যেই যেন ক্ষমতাটা থাকলে আপনার হচ্ছে যে আমলাতন্ত্রের সুবিধা হয়। দেখেন, গণতন্ত্রের সবচেয়ে বড় 3টা শত্রু ছিল। আমি ফরাসি বিপ্লবের কথা যদি বলি, একটা হচ্ছে যে রাজবংশ, আরেকটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, তার সাথে কিছু ছিল যে ধর্মীয় যারা পাদ্রী ছিলেন তারা, আরেকটা হচ্ছে আমলাতন্ত্র। দেখেন, ফরাসি বিপ্লবের পরে কিন্তু যত দুর্নীতিবাজ অফিসার ছিল, ওই সময়ের একটা আপনার হচ্ছে যে আধুনিক যন্ত্র ছিল, যেটা দিয়ে গলা কেটে ফেলা হইতো, ফাঁসির মতো আর কি। একটা ব্লেড পড়তো, গলাটা কেটে যেত, ফাঁসি হইতো। তো আমলাতন্ত্রকে কিন্তু ব্যাপকভাবে তাদের পরিবার বলেন, তাদেরকে বলেন, এদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের দেশের আমলাতন্ত্র যারা সচিবালয়ে থাকেন, এদের গায়ে কিন্তু টোকাও পড়ে নাই। ফলে দেখা গেছে
এরা ওই যে মজাটার মধ্যে আছে, এরা এই যে নতুন যারা উপদেষ্টা হয়েছে এদেরকে দুর্নীতিগ্রস্ত করা, এই যে আসিফ বলেন আপনার মাহফুজ বলেন, এদেরকে যে দুর্নীতি করতে উদ্বুদ্ধ করা, এগুলো তো এরাই করছে, এই আমলারাই করছে। সো এটা খুব জরুরি ছিল। আপনি দেখেন তুরস্কে যখন কু হয়েছে তখন কিন্তু এরদোগান শিক্ষক থেকে ধরে বিচারপতি থেকে ধরে সামরিক অফিসার থেকে ধরে 1 লক্ষ মানুষকে সে ছাঁটাই করছে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। তো যে কোনো বিপ্লবের পরে বিপ্লবের বিরোধী যে শক্তিগুলো থাকে সেগুলোর উপরে যেই সাইজ করতে হয় সেটা কিন্তু আমাদের দেশে করা হয় নাই। ফলে আমরা এখনই টের পাচ্ছি যে জুলাই ইজ গন, জুলাই চলে গেছে, জুলাই শেষ হয়ে গেছে। আপনি যে বিক্রমপুরীকে ধরলো, তারপরে এই যে RS লেদারকে ধরলো, যারাই একটু কথা বলতেছিল, তারপরে যে একটা মেয়েকে ধরলো, তারা আবার ছেড়ে দিল। আর হুজুর যেগুলিরে ধরছে এগুলি তো বলদ, বা বলদ না, অ্যাকচুয়ালি আই সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, তারা তো অসহায়, তাদের পক্ষে কথা বলার কেউ নাই, সুশীলরা তাদের পক্ষে দাঁড়াবে না, এই জন্য তাদেরকে ছাড়া হয় নাই। সো এখনই আমরা দেখতেছি পুলিশের আচরণে, নির্বাচন কমিশনের আচরণে, এই যে নির্বাচন কমিশনের কথা বলি, এই যেটা খুব জরুরি, যে তাসনিম জারা কে? তাসনিম জারা হইল এমন একজন মানুষ যার ইউরোপে একটা জব আছে, তিনি ইউরোপের একজন ডাক্তার, তার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের নোংরা রাজনীতি করার, কিন্তু সে এমন একজন মানুষ যার হাত ধরে বাংলাদেশের হেলথ সিস্টেম ইউরোপের কাছাকাছি যাইতে পারতো, কারণ সে জানে ইউরোপের হেলথ সিস্টেমটা কীভাবে চলে। সে তার জীবনের রিস্ক নিয়ে, এই যে আমার বোন তাসনিম জারা, সে যখন আপনার ইয়েতে গেল, USA-তে গেল, তখন তাকে গালি দেওয়া হয়েছে, তাকে অপমান করা হয়েছে। এগুলো তো তার পোহানোর কোনো দরকার ছিল না, কিন্তু তাকে কি করা হইলো? তাকে বলা হইলো আপনি 5,000 মানুষের ভোটার লিস্ট দেন। সেই ভোটার লিস্ট দিল। ভোটার লিস্টের পরে বলা হইলো যে এখানে কিছু ভোটারদের ঝামেলা আছে, আপনি নির্বাচন করতে পারবেন না। তো এই যে ফ্যাসিজম, যোগ্য লোকদেরকে নির্বাচন করতে দিতেছে না, এটার মানে হইল তারা পুরনো ধারায় থাকতে চায়। কারণ যদি এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা, এমন কোনো দল আসে যারা এই পুরাতন সিস্টেমকে মেনে নিবে, ওইটার সাথেই তারা সংসার করতে কমফোর্টেবল আমলাতন্ত্র। এবং এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমরা যে জাতি হিসেবে গাদ্দারি করতেছি, দেখেন 71-এর মেজর হাফিজ তার বইতে লেখছেন যে মুক্তিযুদ্ধের সময় যোদ্ধা ছিল 80,000, কিন্তু মুক্তিযুদ্ধের পরেই দেখলাম আমরা 1.5 লাখ হয়ে গেল। এবং উনি এই কথাটাও বলছেন যে আমরা যখন মুক্তিযুদ্ধে গেছি আমাদের ভারতে আমাদের প্রত্যেকের নাম বারবার লেখা হয়েছে, ভারতের থেকে যে সার্টিফিকেটগুলো আসতো সেটাই যথেষ্ট ছিল। কিন্তু শেখ মুজিব মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নিজের হাতে দেওয়া শুরু করলেন, যারে তারে দেওয়া শুরু করলেন। ফলে যেটা হইলো মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে কোনো মানে মূল্যায়ন করা হলো না। মুক্তিযুদ্ধ যে হয়েছে, কত প্রেমিকা তার প্রেমিককে হারাইছে, পচা লাশের গন্ধ, কত রকম সংগ্রাম। একে খন্দকারের একটা কথা মনে পড়ে। আমি কথাটা যখন শুনি, যখন পড়ি, যখন বলি, আমার চোখের পানি চলে আসে। একে খন্দকার, তিনি একটা মানে আমরা জানি তাকে, তিনি একটা ক্যাম্প ভিজিট করতে গেছেন। সেখানে যা দেখতেছেন যে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধারা ঠান্ডা ডাল আর ভাত খাইতেছে। তো একে খন্দকার হয়তো মনে করছেন উনি যে আমাকে হয়তো তারা ধরবে, আমাদেরকে ভালো খাবার দেন। তো তারা এই কথাটা বলছেন যে আমাদের খাবার দরকার নেই, আপনি আমাদেরকে অস্ত্র দেন, আমরা যেন যুদ্ধ করতে পারি। তো এই ধরনের মানুষকে কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। আপনি জুলাইয়ের পরে জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি যেটা হয়েছে, এগেইন 70-এর নির্বাচন, বিএনপি বলছে যে 3 দিন পরে তারা পল্টনে সংগ্রাম করে মানে কি বলে এটারে জনসমাবেশ করে বলছে যে আমরা নির্বাচন চাই। তো আমাদের তো উচিত, আজকে পাইলাম 16 মাস পরে 8 জন, এই যে রায়ের বাজার বধ্যভূমিতে যে কবর হয়েছে, 8 জন মানে জুলাই যোদ্ধা, তাদের পরিবার তাদের লাশ শনাক্ত করতে পারছে মানে এই 16 মাস পরে। তো আমাদের তো সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল যে কোন পুলিশরা এদেরকে গুলি করছে। আমরা জানি যে জিয়াউল আহসান, সে স্নাইপার, আর্মির কিছু ছুটি দেখায়া, কিছু লোককে, সৈনিককে ছুটিতে দেখায়া তাদেরকে জুলাইতে নিয়ে আসছে এবং স্নাইপার রাইফেল দিয়ে, যেটা কোনো আওয়াজ হয় না, এরকম গুলি করে হত্যা করা হয়েছে। তো কারা এরা গুলি করছে? সবচেয়ে বড় প্রশ্ন ছিল তো এইটা, যে এই জুলাই শহীদরা কারা, তাদের গল্পগুলো আমরা জানি, তাদের পরিবারকে আমরা সম্মানিত করি, তাদের বিচারগুলো করি। হাদি একটা কথা বলছিল যে যদি